শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দ্বিপাক্ষিক শর্তের ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, ভারতকে স্পষ্ট বার্তা। এবং টেকনাফের নাফ নদী এখন আতঙ্কের নাম, নৌ চলাচলে নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পবন আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার সকাল ৭টা ১ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর এক চৌকস দল। পরে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের বেদি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে স্মরণ করা হলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। চট্টগ্রাম পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বীর মুক্তিযোদ্ধারা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সিটি মেয়র বলেন, বীর শহীদদের স্মৃতি ধরে রাখতে পাহাড়তলী বধ্যভূমির দখলকৃত জায়গা উদ্ধার করে স্মৃতিসৌধ গড়ে তোলা হবে। আমরা রক্ষিত করে যাতে সর্বসাধারণ এখানে আসতে পারে, অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে। নানা আয়োজনে খুলনায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ভোর থেকে গল্লামারী স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে। শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ৭টা ১৫ নগরীর থানারঘাট বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। পরে পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে পদযাত্রা বের করা হয়। প্রথমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শ্রদ্ধা জানান। সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও মহানগর বিএনপি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। রংপুর টাউন হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় ও জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দফতর সহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এছাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করা হয়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা, ফেনী, বান্দরবান, চাঁদপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অন্যান্য প্রসঙ্গ।
দুপক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্কের স্পষ্ট বার্তা ভারতকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরও বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথেই সুসম্পর্ক চায়, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে। নরসিংদী বেলাবতে উপজেলা কর্মকর্তা ও সুধীরচন্দ্রের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিশেষ পরিস্থিতিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তবে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবে এই সরকার। তবে ছাত্রছাত্রীদের আবার যেন রাস্তায় নামতে না হয়, আর যেন তাদের প্রাণ না ঝরে, সেই দায়িত্ব রাজনৈতিক সরকারকেই নিতে হবে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। টেকনাফের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফ নদী এখন যেন আতঙ্কের নাম। এমনিতেই ৫ বছর মাছ ধরা বন্ধ, তার উপর রাখাইনে ভয়াবহ সংখ্যাতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা, ফলে দুর্বিষহ জীবন পার করছেন ট্রলার মালিক, চালক ও জেলেরা। দর্শক, কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টেকনাফের নাফ নদী, এপারে বাংলাদেশ, ওপারে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও সে দেশের নিরাপত্তা বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ চলছে। তাই প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। গত শুক্রবার থেকে নিষেধাজ্ঞা শিথিল করলেও নাফ নদী হয়ে সাগরে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। দীর্ঘদিন নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকায় সাগরে গিয়ে মাছ ধরতেন জেলেরা। এখন সেই পথটিও বন্ধ। নিষেধাজ্ঞা শিথিল হলেও আতঙ্ক বিরাজ করছে। বন্ধ কারণে সাধারণ জেলেরা কষ্ট পাচ্ছে। যদি বাংলাদেশ জলসীমার মধ্যে নাফ নদীতে জাল বসাতে গরিব জনগণ খুব খুশি হবে। এখন তার বাইরে হয়তো বনের মাঝে আর কিছুদিন গন্ডগোলি নড়ানোর পরে 2 দিন আর রাস্তার ভিতরে কিল, তখন আর 2 দিন জাল বাড়িতে জানি পারি, তারপরে এখন মোহনের বাইরে জাল বই না ইকে মারে একুলা হাজার টাকা মারি যাই মেরিয়ে বিটিয়ার ডিস্টার্ব করে অকুলা হাজার জালিও বর্মার গিনে ডিস্টার্ব করে আমরা যাইনি পারি। কষ্ট আছে খুব মাছ ধরালো, গরিব মাছ যারা মাছ ধরি না পারলেও চলে হাইতে মুশকিল। গত মঙ্গলবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সতর্কতা জারি করে উপজেলা প্রশাসন। গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রার পারদে নেমেছে 10-এর ঘরে। চুয়াডাঙ্গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 8.7। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে উত্তরের জেলার জনজীবন। আজ ভোরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। রাস্তাঘাট দেখা যায় না, কুয়াশা, প্রচন্ড শীতের কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি। বর্তমানে অনেক ঠান্ডা, যারা কর্মজীবী মানুষ তারা ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে পারছে না। বর্তমানে ছিন্নমূল মানুষ যেখানে সেখানে পড়ে আছে, তারা কষ্টে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। এ অঞ্চলের জনজীবন অনেকটাই স্থবির। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে গাইবান্ধার 3 নদীর চরাঞ্চলের অবস্থা কাহিল। কামারজানি, মোল্লারচর, কাপাসিয়া, বেলকা, হরিপুরের চরাঞ্চলবাসী খড়কুটো জ্বালিয়ে করছে শীত নিবারণ। এই শীতের জন্য জিনিসই গোসল বন্ধ করা যাচ্ছে না। মনে করেন যে কোনো রকমে কোনো গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে, গলি সেই গরু বাই করে পাচ্ছি না। কি অবস্থায় কাজ করবো ভাই, যে শীতের অবস্থা না, হাত পাও খালি কাঁপতেছে থরথরে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2 দিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ।
রাঙামাটিতে গেল কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। শহরে তীব্রতা না থাকলেও গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা বেশি। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। নিম্ন আয়ের মানুষ যারা, তারা রাস্তা বেরোয় আসতে পারতেছে না, কোনো কাজের সন্ধান পাইতেছে না। জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, খেটে খাওয়া মানুষগুলা কষ্ট পাচ্ছে, তারা ঠিক মতন জনপাটে যেতে পারছে না। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেয়াকে কেন্দ্র করে আবারও দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। এ সময় অন্তত 30টি বাড়ি ঘর ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগাছি গ্রামের খতনা অনুষ্ঠানে গান বাজানোর বিরুদ্ধে ফতোয়ায় মসজিদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সকাল থেকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় অন্তত 30টি বাড়ি ঘর, আগুন দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো উত্তেজনা থাকায় পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত হয়েছেন রাজবাড়ীর 4000 পেঁয়াজ চাষি। তাদের সরবরাহ করা বীজের বেশিরভাগই গজায় নিয়ে। বিষয়টি জেনে চাষিদের নতুন করে পেঁয়াজ বীজ দিচ্ছে জেলা প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে প্রণোদনার বীজ পেয়েছিলেন পেঁয়াজ চাষে সারা দেশে তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ীর 4000 কৃষক। এর মধ্যে মাত্র 275 জন কৃষক ভালো বীজ পাওয়ায় জমিতে চারা গজিয়েছে। তবে চারা না গজানোই চরম বিপাকে 3725 জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে পেঁয়াজ বীজ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে আবাদ পিছিয়ে পড়ায় লোকসানের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় চাষিরা। মনে করেন যে জ্বালাই নাই, তার পরিবর্তে আবার আজকে বিশেষ ছাড়া, তাতে আমাদের আবার খরচা আরো 3000 লাগবে। বীজটা এখন নিয়ে আমরা চারা দেবো না, ই করবো, মানে বুনিয়ে দেবো, এটা ব্যাপার আছে। এখন যা পাইছি আমরা চলার মতন কিছুটা ব্যবস্থা হয়েছে, ওই সময়তে একেবারেই টোটাল বন্ধ ছিল। এরই মধ্যে পেঁয়াজ বীজ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। ফলন যাতে ভালো হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 15 তারিখের মধ্যে যদি বীজ দিয়ে দেয়, এই মাসে 15 দিন, আগামী মাসে 1 মাস, 45 দিন সময় পাবে। সেই ক্ষেত্রে 30 থেকে চারা যদি বপন শুরু করে 35-40 দিনের চারা বপন করলেও মাঠ পর্যায়ে এই চারা যাবে এবং চারা কৃষক সঠিকভাবে পেঁয়াজ আবাদ করতে পারবে ইনশাল্লাহ। পেঁয়াজ বীজ যদি আজকে বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি, আমরা সহায়তা করব। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানায় কৃষি বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও তরুণ তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। প্রায় 14,000 কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি এই পার্কে এখন কাজ করছেন প্রায় 400 জন। দেশি বিদেশি বিনিয়োগকারী আকৃষ্টের পাশাপাশি জ্ঞান ভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় পার্কটি বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও হাসান আল মবিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন, কেউ কাজ করছেন ফাইলপত্র নিয়ে, আবার বিশ্বের নামি দামি সাইট রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত অনেকেই। এভাবে নতুন করে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। পার্কের কাজ শেষ হয়েছে এবছরের জুন মাসে। এর দুটি অংশ, একটি আইটি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন বিল্ডিং, অপরটি সিলিকন টাওয়ার। এখানে 17টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে জুলাই মাস থেকে। এই পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় 400 জনের। আমরা যত কাজ করব ওটাই আমাদের ক্যারিয়ার গ্রোথ। একটা কাজের এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়, যেটা গভর্নমেন্ট থেকে করা হয়। গত 5 আগস্টে পার্কে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট কোনো কিছু কিন্তু ছিল না, সবগুলো কিন্তু আমাদের লুটপাট হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা এখনো চলমান। লুটপাটের ঘটনায় হাইটেক পার্কের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 32 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে বলে জানালেন পার্কের উপপরিচালক। ওনাদের কাছ থেকে একটা আবেদন নিয়ে প্রত্যেকের কাছ থেকে সেই আবেদনপত্রটা আমরা আইসিটি মিনিস্ট্রিতে অগ্রাহ্য করেছি, যেন তারা ফাইন্যান্স ডিভিশনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমাদের এই বিনিয়োগকারীদেরকে
এই ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 1000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে আমরা চেষ্টা করব 1000-এর টার্গেট। অলরেডি যে সকল কোম্পানিগুলোকে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম যারা কাজ শুরু করছে না তাদেরকে বাতিল করছে, আবার নতুন কোম্পানির আমরা দিচ্ছি। রাজশাহী নবীনগরের পদ্মাপাড়ে 31 একর জমির উপর 335 কোটি 51 লাখ টাকায় তৈরি করা হয়েছে হাইটেক পার্ক। কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পার্ক, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, ভারতকে স্পষ্ট বার্তা। এবং টেকনাফের নাফ নদী এখন আতঙ্কের নাম, নৌ চলাচলে নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।